যখন একটা দেশের অর্থনীতি প্রায় ভেঙে পড়ার জোগাড়, তখন সরকার কি টাকা খরচ করে সব ঠিক করে দিতে পারে, নাকি এতে উল্টো বিপদ বাড়ে? ২০০৮ সালের ভয়াবহ মন্দার পর এই প্রশ্নটা নিয়েই শুরু হয়েছিল এক বিরাট তর্ক-বিতর্ক, যার রেশ কিন্তু আজও রয়ে গেছে। ভাবুন তো, ২০০৮ সাল, বিশ্ব অর্থনীতি যেন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। বড় বড় ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ রাতারাতি চাকরি হারাচ্ছে। কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ সংকট আর আসেনি, যা পুরো বিশ্বকেই একটা জরুরি অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। আর ঠিক তখনই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এলো, সরকার কি বাজারে বিপুল পরিমাণ টাকা ঢেলে অর্থনীতিকে এই বিপর্যয় থেকে টেনে তুলতে পারবে? এই একটা প্রশ্নকে ঘিরেই শুরু হয় আজকের আলোচনার মূল বিতর্ক। আচ্ছা, সরকারের এই পদক্ষেপগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে সংকটটা ঠিক কতটা গভীর ছিল। এটাকে বলা হচ্ছিল মহামন্দার পর সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক পতন, আর সে কারণে একে প্রায় সব দিক থেকেই চরম বা নজিরবিহীন বলা হচ্ছিল। টানা ১৫ মাস ধরে দেশের অর্থনীতি ছোট হচ্ছিল, যার ফলে দেশের মোট উৎপাদন মানে জিডিপি 2.4% কমে যায়। এর মানে হল ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছিল, উৎপাদন কম ছিল, আর মানুষের আয়ও একদম কমে আসছিল। এটা হয়তো মহামন্দার মতো ভয়ঙ্কর ছিল না, কিন্তু স্থায়িত্বের দিক থেকে কয়েক প্রজন্মের মধ্যে এটাই ছিল সবচেয়ে লম্বা পতন। এই রকম একটা ভয়াবহ সংকটের মুখে সরকার একটা বিশেষ অর্থনৈতিক তত্ত্বের দিকে ঝুঁকল। চলুন দেখি ঠিক কোন পথে এগোনো হয়েছিল এই সংকট মোকাবেলায়। সহজ কথায় বলতে গেলে তত্ত্বটা হলো, যখন সাধারণ মানুষ আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট খরচ করছে না, তখন সরকারেরই উচিত এগিয়ে এসে অর্থনীতিতে টাকার যোগান দেওয়া। এটাই ছিল সরকারের এত বড় একটা হস্তক্ষেপের মূল ভিত্তি। আর এই তত্ত্বটাকে বাস্তবে কাজে লাগানোর জন্যই চালু করা হলো আমেরিকান রিকভারি অ্যান্ড রিইনভেস্টমেন্ট অ্যাক্ট 2009। এর আওতায় সাধারণ মানুষকে ট্যাক্স ছাড় দেওয়া হলো, ব্যবসাগুলোকে বিনিয়োগে উৎসাহ দেওয়া হলো, আর রাস্তাঘাট বা সেতুর মতো খাতে সরাসরি সরকারি টাকা খরচ করা হলো। তো আসল প্রশ্নটা হলো, এই স্টিমুলাস কি আসলেই কাজ করেছিল? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে ২০০৮ সালের ট্যাক্স রিবেট বা কর ফেরতের ঘটনার দিকে। এর পেছনের আইডিয়াটা ছিল একদম সোজা। যদি মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা কেনাকাটা করবে, আর কেনাকাটা বাড়লেই অর্থনীতিতে চাহিদা বাড়বে এবং ব্যবসাগুলো আবার লাভের মুখ দেখবে। কিন্তু বাস্তবে যা ঘটল সেটা ছিল একদমই অপ্রত্যাশিত। এই গ্রাফটা একবার দেখুন। সরকারের টাকা পেয়ে মানুষের আয় হঠাৎ করে বেড়ে গেল ঠিকই, কিন্তু তাদের খরচের রেখাটা প্রায় একই জায়গায় রয়ে গেল। এর মানে মানুষ টাকাটা হাতে পেয়েও খরচ না করে জমিয়ে রেখেছিল। তত্ত্ব আর বাস্তবের এই ফারাকটাই বিতর্কের আগুনটা উস্কে দেয়। আর এই ব্যাপারটাই অর্থনীতিবিদ জন বি টেইলর তার কথায় তুলে ধরেছিলেন। তার গবেষণা এটাই বলছিল যে কাগুজে কলমে আইডিয়াটা যত ভালোই লাগুক না কেন, বাস্তবে এটা অর্থনীতিকে চাঙ্গা করতে বলতে গেলে ব্যর্থই হয়েছিল। কিন্তু কেন এমন হলো? সমালোচকরা এর কারণ হিসেবে পার্মানেন্ট ইনকাম থিওরি নামের একটা ধারণা সামনে আনলেন। ব্যাপারটা অনেকটা লটারি জেতার মতো, তাই না? হঠাৎ করে অনেক টাকা পেলে কি আমরা সাথে সাথে জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিই? বেশিরভাগ মানুষই কিন্তু টাকাটা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। ঠিক এটাই ঘটেছিল। মানুষ এই এককালীন টাকাকে তাদের নিয়মিত আয় হিসেবে দেখেনি। আচ্ছা, এবার চলুন বিতর্কের একেবারে কেন্দ্রে যাওয়া যাক, আর সেটা হলো মাল্টিপ্লায়ার এফেক্ট, মানে সরকারি খরচের কার্যকারিতা মাপার যে ধারণা, সেটাই হলো এই বিতর্কের মূল জায়গা। এখানে দুটো একদম বিপরীত ধর্মী চিন্তা আছে। সমর্থকদের মতে সরকার যখন $1 খরচ করে, তখন সেই টাকাটা অর্থনীতিতে কয়েক গুণ প্রভাব ফেলে। অন্যদিকে সমালোচকরা বলেন, সরকার যে টাকাটা খরচ করছে সেটা তো ব্যক্তিগত খাত থেকেই ধার করে আনা, ফলে একদিকে খরচ বাড়লেও আরেকদিকে কমে যায়। আর এই মতের পার্থক্যটা যে কতটা বিশাল ছিল, সেটা এই গ্রাফ দেখলেই বোঝা যায়। দেখুন, ওবামা প্রশাসনের অর্থনীতিবিদরা বলছিলেন প্রতি $1 খরচে অর্থনীতিতে $1.60 প্রভাব পড়বে, আর রবার্ট ব্যারোর মতো সমালোচকরা বলছিলেন এই প্রভাব হবে শূন্য, মানে কিছুই না। একই বিষয়, কিন্তু উত্তর আকাশ পাতাল ভিন্ন। তো ব্যাপারটা দাঁড়ালো এই যে, এই বিতর্কটা শুধু সংখ্যা নিয়েছিল না, এটা ছিল অর্থনীতি কিভাবে কাজ করে সেই বিষয়ে দুটো একেবারে ভিন্ন বিশ্বাস।
এই সব তর্ক-বিতর্কের বাইরেও স্টিমুলাসের একটা ফলাফল ছিল যেটা নিয়ে কোনো সন্দেহই ছিল না, আর সেটা হলো বিশাল আকারের জাতীয় ঋণ। আর এই ঋণের পরিমাণটা কিন্তু সত্যি চিন্তার বিষয় ছিল। গ্রাফের এই ওপরের দিকে ওঠা রেখাটাই বলে দিচ্ছে বিপদটা কোন দিকে এগোচ্ছিল। পূর্বাভাস ছিল মাত্র 1 দশকের মধ্যেই দেশের মোট আয়ের তুলনায় ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে, যা যেকোনো দেশের আর্থিক স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই ৮২% শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় চ্যালেঞ্জটা কত বড় ছিল। এই বিপুল পরিমাণ ঋণ মানে হল ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে এক বিশাল বোঝা চাপিয়ে দেওয়া। আর এই পরিস্থিতিটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ের মতো ছিল না, কারণ তখন যুদ্ধ শেষ হওয়ার পর ঋণ কমতে শুরু করেছিল। কিন্তু এবার স্বাস্থ্য আর পেনশনের মতো খাতে খরচ বাড়ার কারণে ঋণের বোঝাটা ক্রমাগত বাড়তেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছিল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন অর্থনীতি ভেঙে পড়ার মুখে, তখন বিশাল আকারে সরকারি হস্তক্ষেপ কি একটা জরুরি ওষুধ, নাকি এমন এক বিষ যার প্রতিক্রিয়া দেরিতে দেখা যায়? এই মৌলিক প্রশ্নটি কিন্তু আজও অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকদের ভাবিয়ে চলেছে।